আম্মু যেদিন ছোট ভাইকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় সেদিন বাবার চোখের পানিতে আমার জামার ফ্রক ভিজে গিয়েছিল। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল ৩ বছর। আব্বু আগে দেশের বাহিরে থাকত, একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু দেশে চলে আসে। মা চলে যাবার ৪ মাসের মধ্যে আব্বু মারা যায়। মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি আব্বু। তখন আমার বয়স ছিল ১০ বছর। দাদির মুখে শুনেছিলাম আব্বু নাকি আম্মুর সাথে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করছিল। আমার নানুর বাসা বিক্রমপুর। কোনদিন নানুর বাসায় যাওয়া হয়নি, নানা নানিকে ও কোনদিন দেখিনি। আব্বু মারা যাবার পর দাদি আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আমার চাচা দাদিকে বলে দিচ্ছে আমার নষ্টা মায়ের বংশের বীজ এই বাড়িতে যেন না থাকে। চাচা অত্যাচারটা আমার দাদিকে করত। একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাচি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয়। চাচি তখন দাদিকে বলতো, নিজে তো ঘাড়ে বসে আছে, সাথে আরেকজনকে ও সাথে নিয়ে নিল। দাদির মনের কষ্টটা তখন বুঝতে পারিনি। ওরা চাইছিল জায়গায় সম্পত্তি সবকিছু চাচার নামে করে দিতে, আর আমার দায়িত্ব তারা নিবে, কিন্তু দাদি সেটা করেনি। সেজন্য তারা দাদিরে নানানরকম অত্যাচার করত, এমন ও বলতো বিষ দিয়া সব সাফ করে ফেলব। তখন আমি শুধু চাচা চাচির রাগটা দেখতাম, কেন এমন করত বুঝতাম না। দাদি বিষয়টা বুঝতে পারছে, তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করল। রাতে যখন দাদি আমার পাশে ঘুমাত তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করত, খোদা এই এতিমটাকে রক্ষা করো। এইভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করত। কিছুদিন পর রমজান মাস, আমার জীবনের প্রথম রোজা রাখা শুরু হল। সারা দিন রোজা রাখার পর ও চাচি আমাকে বাড়ির আশেপাশে থেকে রান্নার জন্য নানান গাছগাছালি পাতা কুড়িয়ে আনতে পাঠাইত। তখন বাঁশের তৈরি ছোট ছোট খাঁচি, অনেক জায়গায় অন্য নাম ও ব্যবহার করে, আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত। যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো আমার কাছে, বলতো তুই রোজা রাখতে পারবি না, তুই এই পানি আর খেজুর খা, ভাত তো এখন পাবি না। আমি দাদিকে বলতাম না, আর সময় বেশি নাই, রোজা ভাঙব না। রোজা প্রায় শেষ, সবাই ঈদের ছুটিতে বাড়ি আসতে লাগল। চাচিরা তারা সবার জন্য জামা কাপড় আনলে ও আমার জন্য আনেনি। ঈদের আগের দিন বিকাল বেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো। ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনল। ঈদের ২ দিন পর রাতে দাদি আমাকে বলে, তোরে ঢাকা পাঠিয়ে দেই, ওখানে থেকে পড়ালেখা করবি, এখানে থেকে তোর মায়ের খেতে হবে না। আমি ঢাকা শহর কোনোদিন দেখিনি, বাড়ির আশেপাশে সবাই ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসত, তাই আমি দাদির কথায় রাজি হয়ে গেলাম। পরের দিন বিকালে দাদি আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোর চাচা ওরা যেন না জানে একটা লোক আসবে, তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি, আমি ইশারা দিলে ওনার সাথে গাড়িতে উঠে যাবি। দাদির কথা মতো আমি একটা লোকের সাথে গাড়িতে উঠে গেলাম। ওই লোকটাকে কোনো দিন ও দেখিনি। দাদি বলল ওনার বাসায় থেকে লেখাপড়া করব। গাড়িতে বসে ওনাদের বললাম আমার স্কুল ড্রেস বই খাতা কিছু আনলাম না, কেমনে পড়ব আমি। ওরা বলল এইগুলো কিছু লাগবে না, নতুন কিনে দিব। ওনাদের কথা শুনে আমি চুপচাপ বসে আছি। একটু পর গাড়িটা নগরকান্দা এসে থামল। এখান থেকে বাসে করে ঢাকা যাবে। আমাদের বাড়ি ফরিদপুর, নগরকান্দা থানার শহীদনগর। আমার বর্তমান নাম অরিন হাওলাদার, ছোটবেলা নাম ছিল সেলিনা পারভিন। নগরকান্দা থেকে বাসে উঠে ওনাদের কোলে বসলাম, কারণ ওনারা আমার টিকিট কাটেনি। অনেক রাতে ঢাকা এসে পৌঁছালাম। তখন পদ্মা সেতু ছিল না, ফেরি দিয়ে পারাপার হতো গাড়ি। গাড়ি থেকে নেমে ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেল। তাদের বাসা টিনের ঘর, একটা চৌকি বসানো। ওরা জামাই বউ একসাথে থাকলে আমার থাকার জায়গা নাই, কিন্তু ওনারা আমাকে উপরে বিছানা করে দিয়ে তারা নিচে ঘুমাইছে। ওনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম এখানে থেকে লেখাপড়া করতে পারব না। দাদি আমাকে কই এনে দিল। পরের দিন দুপুরের পর ওনারা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে উত্তরার একটা বাসায় নিয়ে গেল। ওখানে গিয়ে ওরা কি কথা বলল জানি না। একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি, কোনো ক্লাসে পড়ো? আমি বললাম নাম সেলিনা, এইবার ক্লাস ৫ উঠব। ওনারা আমাকে জিজ্ঞেস করল ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে কি না। আমি বললাম না। তখন ওনারা আমাকে রেখে দিল ওদের বাসায়। যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে। যাবার সময় আমার মাথায় হাত দিয়ে ওদের বলে গেছে, ওয়ে এতিম, ওরে আপনারা দেখে রাইখেন। যে মহিলাটা আমার সাথে কথা বলছে উনি মনে হয় বাড়ির মালিক। উনি আমাকে রুমে নিয়ে গিয়ে যেখানে থাকব ওই রুমে নিয়ে গেছে। ওনারা আমার জামার মাপ নিল। রাতেই অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য। কয়দিন পর নাকি স্কুলে ভর্তি করে দিবে। রান্না করতে পারি কি না আমাকে জিজ্ঞেস করল। আমি বললাম রান্না করতে পারি ম্যাডাম। উনি আমাকে দেখিয়ে দিল সব কিছু, বলল তোমার যা মন চায় রান্না করে নিও, বাড়িতে বেশি মানুষ নাই, আসো তোমাকে দেখিয়ে দেই কি কি করতে হবে। ম্যাডাম আমাকে আরেকটি রুমে নিয়ে গেল। ওখানে একজন বৃদ্ধ মহিলা আমার দাদির বয়সী, পাশে ছোট একটা বাচ্চা মেয়ে। ম্যাডাম মেয়েটিকে তার কাছে এনে বলল, ওয় আমার মেয়ে আর উনি ওর দাদি, তুমি ও দাদি ডাকতে পারো।
এই বাড়িতে উনি থাকবে, বাজার সদাই করার লোক ও আছে। তুমি শুধু রান্না করে ওনাকে খাওয়াবে, আরেকজন আছে আমার ছেলে উপরে রুমে থাকে, ওরে ও টাইমলি খাবার দিবে। আসো উপরের রুম দেখিয়ে দেই। আমি ম্যাডামের পিছনে পিছনে উপরে গেলাম। উনি আমাকে একটা জানালা দেখিয়ে বলল, এইখানে খাবার দিবে আর কোনো সময় ভুল করেও রুমের দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। আবার নিচে রুমে চলে গেলাম দাদির কাছে। উনি আমাকে দেখে বলতে লাগল, ম্যাডামকে ছেমরিরে সব কিছু বুঝিয়ে দিছ বউ? ম্যাডাম বলল, হ্যাঁ সব বুঝিয়ে দিছি। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে আপনার সাথে। তখন আবার দাদি বলল, ওরে ভালো করে বুঝিয়ে দিস উপরের রুমের দরজা যেন না খুলে। ম্যাডাম আমাকে বলল, কি বলছে শুনছ? আমি বললাম, হ্যাঁ শুনছি। এখন বলল, ঠিক আছে যাও শুয়ে পড়, 2 ডিভিশন 3 দিন পর তোমাকে স্কুলে ভর্তি করব, তারপর টিকিট কনফার্ম করব। তখন আমি বুঝতে পারিনি ওনারা দেশে থাকে না, আমেরিকা থাকে, ওখানে ওদের বাড়ি আছে, ব্যবসা আছে, ঢাকাতে ওদের বাড়ি, আরও অনেক জায়গায় ওদের বাড়ি। পরের সপ্তাহে আমাকে স্কুলে ভর্তি করছে, নাম পরিবর্তন করে ক্লাস 6 ভর্তি করছে। যেহেতু আমার গার্জিয়ান, ওরা ওদের বাড়ির মেয়ে পরিচয়ে নাম পরিবর্তন করে ভর্তি করছে, নাম দিছে অরিন হাওলাদার। আমার যাবতীয় যা যা লাগে সব কিছু ম্যাডাম কিনে দিছে। দাদিকে বলে দিছে অরিন সকালে আর রাতে রান্না করবে, দুপুরে আপনি যতটুকু পারেন করবেন, ওর স্কুল থেকে এসে রান্নার সময় পাবে না। আর আপনি ওরে ভালো একটা টিচার খুঁজে দিয়েন আম্মা, ওরে যেন প্রতিদিন বাসায় এসে পড়িয়ে যায়। এমনিতে ওরে 5 না পড়িয়ে হাই স্কুলে 6 ভর্তি করে দিছি। স্কুলে ভর্তির 5 দিন পর ওরা চলে গেছে। বাসায় যে বাজার সদাই করে দেয় উনি আমাকে ডেকে বলে, এই বাড়িতে কোনো কাজের লোক টিকে না, তুমি ও পারবা না, হুদাই আসলা, তারপর ও চেষ্টা করো আর পা গলের থেকে দূরে থাকবা। আমি তখন বুঝতে পারলাম উপরে যে থাকে উনি পালো। এখন আমার ভয় লাগতে শুরু করল। আমি কোনো দিন পাগ আশেপাশে ও যাইনি, আর এখন প্রতিদিন ওরে খাবার দিতে হবে। আবার ডাক্তার আসলে যখন ওরে চেক আপের জন্য নিয়ে যাবে তখন ওর রুম পরিষ্কার করতে হবে। আমার ভুঁইয়ে হাত পা কাঁপতে লাগল। কিছু করার নাই, আমার যাওয়ার জায়গা নেই, কই যাব আমি, বাবা নাই, মা তো চলে গেছে, সাথে আমার কলিজার ভাইটাকে ও নিয়ে গেছে, দাদি থেকে ও নাই। যত কষ্টই হোক আমাকে থাকতে হবে। যখন আমি উপরে খাবার দিতে যাই তখন অনেকবার চেষ্টা করছি ওনার চেহারাটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। ডাক্তার এসে যখন নিয়ে যায় তখন আমি স্কুলে থাকি। একবার খাবার দিবার সময় জানালার 4 পাশে উকি দিতে লাগলাম, তখন ভিতর থেকে বলে উঠল, তুমি কি এই বাসায় নতুন এসেছ? আমি এই কথা শুনে 4 পাশে তাকতে লাগলাম। কে জিজ্ঞেস করল এই কথা? কাউকে তো দেখছি না। তখন আবার বলল, ভয় পেও না, কিছু হবে না। তখন বুঝলাম উনি জিজ্ঞেস করল। আমি বললাম, হ্যাঁ নতুন এসেছি। তখন সে বলল, এই বয়সে কেন আসলা? এখন তোমার লেখাপড়ার বয়স, কাজ করতে কেন আসলা? ওনার এই কথা শুনে তো মনে হয় না উনি পাগল। আমি কিছু না বলে চলে আসলাম রুমে। এইভাবে আমার দিনগুলো চলতে লাগল। ম্যাডাম আর স্যারেরা 2 ডিভিশন 3 মাস পর পর এসে থেকে যায় কয়দিন। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, শুধু মাঝে মধ্যে মা, বাবা, ভাই, দাদির কথা মনে করে একাই চোখে পানি চলে আসে। নভেম্বর আর ডিসেম্বর মাসে ম্যাডাম ওরা বাড়িতে থাকে, কারণ ওরা যেখানে থাকে ওখানে অনেক ঠান্ডা পড়ে, তাই তারা দেশে থাকে। আমার জন্য ভালো হয়েছে, ফাইনাল পরীক্ষার সময় কাজ কম থাকে। আমার ফাইনাল পরীক্ষাতে ম্যাডাম অনেক হেল্প করছে, আর সে সময় ম্যাডাম ও প্রেগনেন্ট ছিল। ওনার ছেলেটার আশা ওরা ছেড়ে দিছে, তাই আবার বাচ্চা নিচ্ছে ওরা। ডাক্তার ওদের পাবনা রাখতে বলছিল, কিন্তু ওদের বাবা রাজি হয়নি বাড়ি রেখে ডাক্তার দেখাবে, সে জন্য উপরে ওর জন্য আলাদা রুম করেছে। আমার ফাইনাল পরীক্ষা ভালো হয়েছে। ম্যাডাম বলতে লাগল, 1 বছর না পরেই ভালোই রেজাল্ট হয়েছে, এখন ক্লাস 7। ম্যাডাম এখন বাড়িতেই থাকে, ওনার বেবি হবে আর 3 মাস পর মেয়ে হবে। ওনারা ছেলের আশা করছিল। বাসায় ম্যাডামের বোন আর বোনের মেয়ে ও এসেছে, ওরা এখনই থাকবে যতদিন ম্যাডামের বেবি না হয়। ম্যাডামের বোনের মেয়েটা একটু হিংসুটে, ক্লাস 8 পরে, আমার থেকে একটু বড়, কিছুরা তেমন সুন্দরী না, তার মধ্যে আবার মুখে ব্রণ উঠে শেষ। আমাকে হিংসা করার কারণ হলো আমাকে সব কিছু দিয়ে এই বাড়িতে রাখছে, সেজন্য আমিও তেমন কোনো কথা বলি না। 3 মাস পর ম্যাডামের মেয়ে হয়েছে। মেয়ে হবার 2 মাস পর ওনারা সবাই চলে গেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা যতদিন ছিল একবারের জন্য ও উপরের রুমে যায়নি ওনাদের ছেলের কাছে। শুধু ডাক্তার এসে যেদিন নিয়ে গেছে সেদিন আমার সাথে ওনার রুমে গেছে পরিষ্কার করার জন্য। এইভাবে দিনের পর দিন চলে গেছে। ম্যাডামের বেবি হবার পর আর আসে নাই, 1 বছরের বেশি হয়েছে। আমি 7 ফাইনাল দিলাম, তখন বলছিল আসবে, কিন্তু আসেনি। এখন ক্লাস 8 উঠার 4 মাস হয়ে গেছে, তারপর বাড়িতে এসেছে, তাও আসতো না, দাদির অসুস্থতার কথা শুনে এসেছে। এইবার মাহাবাকে রেখে এসেছে, ওর নাকি ওইখানে এখন পড়ালেখার চাপ বেশি, অল্প কয়েকদিন থেকে চলে গেছে।
আমি এখন এটাকে নিজের বাড়ি মনে করি কারণ এত বছর হয়ে গেছে এখানে, সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, ম্যাডাম বাড়িতে আসলে স্কুলে গিয়ে স্যারদের সাথে আমার লেখাপড়া নিয়ে কথা বলে আমাকে নাকি সিসকি পর বাহিরে নিয়ে যাবে। আমিও মন দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে লাগালাম। একদিন রাতে যখন উপরে খাবার নিয়ে গেলাম তখন ভিতর থেকে বলতে লাগলো, তোমার কাছে কি কলম আছে? আমি বললাম, হ্যাঁ, লাগবে আপনার? উনি বলল, হ্যাঁ, নিয়ে এসো। আমি নিচে গিয়ে কলম নিয়ে এসে ওনাকে দিলাম। উনি কলম নিয়ে বলল, ধন্যবাদ। আমার মনে কেন জানি সন্দেহ জাগে, উনি পাগল হলে নরমালি কথা বলে কিভাবে। পরের দিন আমার স্কুল বন্ধ ছিল, আমি দুপুরে ওনার জন্য খাবার নিয়ে গেলাম, তখন উনি ভিতর থেকে আমার হাত ধরে ফেলল, এমনভাবে ধরল আমি হাত বের করতে পারছিলাম না। দাদিকে ডাক দিতে লাগলাম, তখন উনি বলল, ডাকাডাকি করো না, কোনো সমস্যা নেই, ভয় পেও না। ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিছু একটা অনুভব করতে লাগলাম, আমার হাতে কিছু একটা দিয়ে আঁকাআঁকি করছে। একটু পর হাত ছেড়ে দিল, আমি হাত বের করে দেখি উনি আমার হাতে লাভ এঁকে তার মধ্যে সুন্দর একটা ফুলও এঁকেছে। আমি নিচে এসে হাতের দিকে তাকিয়ে রইলাম, এত সুন্দর করে যে আঁকাআঁকি করতে পারে সে কেমনে পাল হয়।